প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ৩৫ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার সেল নিক্ষেপ। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। দেখা যায় আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। সেখান থেকে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা। এখন অল্প কিছু লোক এখানে রয়েছে। এর আগে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানী শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা। এমনকি তাদের দাবির সঙ্গে একাত্ম প্রকাশ করেছেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। উচ্চ পর্যায়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ। সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র্যাবকে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। টাস্কফোর্স গঠনের পর ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বহুল আলোচিত এই ঘটনা মামলা তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়া হয়। আদালত এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওয়ানিকার হক। আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত এক। সাভারে আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার দুপুর ২:৩০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন। নিহত কাউসার হোসেন খান ম্যাঙ্গো টেক্সট লিমিটেড পোশাক কারখানা শ্রমিক বলে জানা যায়। গুলিবিদ্ধ ২ জন হলেন নয়ন ও রাসেল। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, কাউসার হোসেন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়াও গুলিবিদ্ধ ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সোমবার সকাল ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে বাইপাইল ডুয়েইস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক। ভিসার দাবিতে বিক্ষোভ। ২০,০০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারত। ২০,০০০-এর বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ভিসার দাবিতে বিক্ষোভ ও হুমকির জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। মূলত গত আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হবে না। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ খবর অনুযায়ী ২০,০০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান। টাইমস অফ ইন্ডিয়া বলছে, বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা হচ্ছে। অবশ্যই এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনও অন্তর্ভুক্ত হয়েছে, যেমন মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডবল এন্ট্রি ভিসা। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের জেরে ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের এই ঘটনা দুই দেশেরই মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। মুক্তি পাচ্ছেন গ্রেপ্তার ব্যক্তিরা। প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের ৫,৮১৮ মামলা। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন।
সোমবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে আগস্ট 2024 পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5,818টি মামলা চলমান রয়েছে। ওই মামলাগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট 1340টি মামলা চলমান রয়েছে, যার মধ্যে 461টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন